গত এপিসোডে দেখেছিলাম পাজেল পেয়ে ইনা হানকে কল করেছিল, কিন্তু হান কল রিসিভ করছিল না। তো এরপর কি হয় সেটাই দেখব আজকের এই এপিসোডে। তো হান কল রিসিভ করছিল না, তার কারণ হলো সে তখন গোসল করছিল। তখন সময় রাত 11:20। কল রিসিভ না করলে ইনা হানের সাথে দেখা করতে তার মায়ের বাড়িতে যায় আর হানের সাথে দেখা করতে চায়, কিন্তু হানের মা বলে এই ছুটিতে হান বাড়িতে আসেনি। যা শুনে ইনা সেখান থেকে চলে আসে। ইনার ভুলে যাওয়ার সমস্যা আছে, তাই সে মনে করতে পারছে না গাড়ি কোন ফ্লোরে পার্ক করেছে, অর্থাৎ সে গাড়ি কোথায় পার্ক করেছে এটা ভুলে গিয়েছে। তাই ইনা বিভিন্ন ফ্লোরে গিয়ে গাড়ি খুঁজে বের করার চেষ্টা করে। তো এক ফ্লোরে গিয়ে ইনা তার গাড়ি দেখতে পায়। তখন গাড়ির হেডলাইট জ্বলছিল, যার জন্য তার কিছু একটা সন্দেহ হয়। তখন সে কাচের উপর দিয়ে গাড়ির ভিতরে দেখে গাড়ির ভিতরে একটা মেয়ের লাশ পড়ে আছে। মেয়েটার গলায় ফাঁস দিয়ে খুবই বাজেভাবে তাকে খুন করা হয়েছে। ভিকটিম এখানকারই বাসিন্দা, তার নাম হচ্ছে লি। ইনা পুলিশকে কল করলে সাথে সাথে পুলিশ চলে আসে। তখন সময় ছিল 11:50। তো এরপরে হান ক্রাইম স্পটে আসে আর সবকিছু খুব ভালোভাবে চেক করতে থাকে। পুলিশ ভিকটিমের ব্যাগ ও ওয়ালেট গাড়ির ভিতরে পায়। এর মানে হচ্ছে কিলার পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্যই খুনটা করেছে। হান যখন জানতে পারে খুন ইনার গাড়িতে হয়েছে, তখন সে আরও ইনাকে সন্দেহ করে আর তাকে আবারও কিলার ভাবতে শুরু করে। কিন্তু এই খুনটা কে করেছে সেটা এখনও সাসপেন্স হয়ে আছে। অন্যদিকে আমরা ইনাকে দেখতে পাই। তখন সে একটা জায়গা ঘুরে ঘুরে দেখছিল। এই জায়গা থেকেই কিলার ডেলিভারি বয়কে ওই পাজেলটা ডেলিভারি করতে দিয়েছিল। তখন সে মাস্ক পরেছিল। তাছাড়া এই জায়গায় কোনো সিসিটিভি নেই, তাই কিলার এই জায়গাটা চুজ করেছে। ইনা এখানে কোনো ক্লু পায় না, শুধু এতটুকু বুঝতে পারে সেটা হচ্ছে সে একজন সিরিয়াল কিলার। আর কিলার খুবই চালাক, কিন্তু সে কে? দৃশ্য এবার হানের অফিসে। ইনা গেম খেলছে। আসলে সে এই খুনের স্টেটমেন্টে দিতে এখানে এসেছে। হঠাৎ হান এসে বলে, তুমি এখানে? তুমি কেন আমার ফোন ধরছো না? হান বলে, তোমার সাথে কেন এমনটা হয়? 10 বছর আগের খুনের সাসপেক্টে তুমি, আবার 10 বছর পরের খুনের সাসপেক্টটাও তুমি। এটা তো কোনো কোইন্সিডেন্স না, তাই না? ইনা বলে, ফোন না ধরায় আমি তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে গিয়েছি। তুমি কেন আমার সাথে দেখা করতে চাইছো? কারণ তোমাকে আমার কিছু বলার ছিল। এরপর সে ওই অদ্ভুত পাজেলটা হানকে দেখায়। এটা কিলার তাকে পাঠিয়েছে, কিন্তু হান এটা বিশ্বাস করে না। যে রাতে আমার চাচা খুন হয়েছে তখন আমি একটা পাজেল পেয়েছি, আর গতকাল রাতে কেউ আমাকে এই পাজেলটা পাঠিয়েছে। পাজেল দুইটা হানকে দেখায় আর বলে এটা সিরিয়াল কিলারের কাজ। সাইন হিসেবে সে পাজেল রেখে গিয়েছে। কিসের উপর ভিত্তি করে তুমি এমনটা বলতে পারো? বিশ্বাস না করায় ইনা সেখান থেকে চলে আসতে থাকে। তখন হান বলে, বাজি ধরে বলতে পারি এই অদ্ভুত পাজেলের পিছনে তুমি আছো। যা শুনে ইনা চলে আসে। এরপরে হান তার মাকে কল করে আর জানতে চায় ইনা নামের কেউ বাড়িতে এসেছিল কিনা। মধ্যরাতে এসেছিল। হান বুঝতে পারে সে সত্যি কথাই বলছে। এরপরে সে কল কাট করে। পরদিন সকালে হান সিসিটিভি চেক করে। তখন সে ইনার গাড়ি সেখানে দেখতে পায়। এর মানে ইনা সত্যি কথাই বলছে, কিন্তু কে গাড়ি চালাচ্ছে এটা দেখা যায় না। আবার ইনা যেখানে গাড়িটা পার্ক করেছে সেখানে কোনো সিসিটিভি নেই, যার জন্য তাকে দেখা যায় না। হান এবার দ্বিধায় পড়ে যায় যে গাড়ির ভিতরে কে আছে। ফুটেজ ভালো করে সার্চ করলে ইনাকে সিসিটিভিতে দেখা যায়। তখন সময় 11:21, আর সে পুলিশকে কল করেছিল 11:50। বাকি 29 মিনিট সে ওই গ্রাউন্ডে কি করেছে এটা মিসিং, আর এটা হানও বুঝতে পারে। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ ভিকটিমের বাড়িতে এসেছে এভিডেন্স খুঁজতে। বিলাসবহুল ঘর দেখে এই অফিসার বলে, আমি কি এরকম বিলাসবহুল বাড়িতে কোনোদিন থাকতে পারবো? মানে সে আফসোস করেছে আর কি। সব কিছু খতিয়ে দেখার পর তারা কোনো এভিডেন্স পায় না। মানে কিলার ভিকটিমকে ঠান্ডা মাথায় খুন করেছে, যাকে বলে কোল্ড ব্লাডেড মার্ডার। তারপর সেখানে হান চলে আসে। যেহেতু এখানে কোনো ক্লু পাওয়া যায়নি, তাই তারা সিদ্ধান্ত নেয় ভিকটিমের 6 মাসের ফোন রেকর্ড চেক করবে। তারপরে হান পুলিশ স্টেশনে কল করে আর জানতে চায় ইনা কখন খুনের কথা পুলিশকে জানিয়েছে। উত্তর আসে 11:35। হান ইনার কল রেকর্ডিং চায়। তারপরে তাকে কল রেকর্ডিং পাঠানো হয়। হান রেকর্ডিংটা বারবার শুনতে থাকে যাতে সে কোনো ক্লু পেতে পারে। তবে হান কোনো ক্লু পায় না, যাতে সে হতাশ হয়ে পড়ে। এরপর হান ইনার মনোরোগ বিশেষজ্ঞ ডক্টরের সাথে দেখা করে। পাজেলের ছবিটা দেখিয়ে বলে, ইনা এটা আপনাকে দেখিয়েছে?
প্রাইভেসির জন্য ইনার ডক্টর হানকে কোনো তথ্য দেয় না। ব্যর্থ হয়ে হান অফিসে চলে আসে। ইনা হানের সাথে দেখা করে আর জানতে চায় সে কেন তার ডাক্তারের সাথে দেখা করেছে। আমি জানি তুমি ক্রাইম স্পট থেকে কোনো এভিডেন্স পাওনি, সেটা কেন আমি তোমাকে বলতে যাব? কিলার আমাকে কেন পাজেলের টুকরা পাঠাচ্ছে? ভেবে দেখো, ওই পাজেলে একটা মহিলার ছবি আঁকা ছিল। এরপরই একজন মহিলা খুন হয়েছে। যা শুনে হান ইনাকে নিয়ে হাসতে থাকে আর সেখান থেকে চলে আসে। হান এবার একটা বারে আসে। ভিকটিম লি এই বারের মালিক। তারপর সে ওয়েটারকে জিজ্ঞাসাবাদ করে, এখানে কোনো সিসিটিভি নেই? কাস্টমারদের প্রাইভেসি রক্ষা করার জন্য এখানে কোনো সিসিটিভি নেই। ওই দিন রাতে সে কারোর সাথে দেখা করেছিল। সে একটা কাস্টমারের সাথে অনেকক্ষণ ধরে ছিল। না, আমি তার নামও জানি না। ম্যানেজার হয়তো জানতে পারে। এরপর হান ম্যানেজারের নাম্বারটা নোট করে নেয়। আপনি কি তাকে চেনেন? আমি তাকে কখনো দেখিনি। এরপর হান তার একটা কার্ড দিয়ে সেখান থেকে চলে আসে। ফিরে এসে হান ভিকটিমের কল হিস্টোরি চেক করে। সবশেষে ভিকটিম যে নাম্বারে কথা বলেছে হান সেই নাম্বারে কল করে। যখন জানতে পারে নাম্বারটা পুলিশ চিফ হিয়নের, তখন হান অবাক হয়ে যায়। এরপরে হান তাকে জিজ্ঞাসাবাদ করে তার লির সাথে কী সম্পর্ক আছে। পুলিশ চিফ বলে, গত 2 বছর থেকে আমি তার বারের রেগুলার কাস্টমার। আমি একটা রুম বুক করেছিলাম, সেটা ক্যান্সেল করতে তাকে ফোন করেছি, কিন্তু সে ফোন রিসিভ করেনি। আপনি যেহেতু রুম বুক করেছিলেন, এর মানে আপনি সেখানে কারোর সাথে দেখা করতে চাইছিলেন। তো আপনি কার সাথে দেখা করতে চাইছিলেন? এ কথা শুনে পুলিশ চিফ রেগে যায়। আমি আমার পার্সোনাল বিষয় তোমার সাথে শেয়ার করব না। পুলিশ চিফ এখানে তার দম্ভ দেখায়। হানও ছেড়ে দেওয়ার লোক না। সে ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা জিজ্ঞাসা করে, কিন্তু চিফ তাকে কোনো উত্তর দেয় না। সেও একই কথা বলে যে সে বারে যায়নি। যা দেখে হান পুলিশ চিফকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে সেখান থেকে চলে আসে। যেহেতু পুলিশ চিফ বলেছে গতকাল রাতে সে বারে যায়নি, তাই সে এটা চেক করতে ওই ওয়েটারকে কল করে আর জানতে চায় গতকাল পুলিশ চিফ বারে এসেছিল কিনা। না, সে তো গতকাল বারে আসেনি। কিন্তু গতকাল লি যার সাথে দেখা করেছিল সেও একজন হায়ার র্যাঙ্কের পুলিশ অফিসার ছিল। কেউই বারে গিয়েছে। এটা খুঁজে বের করতে হান এবার সব পুলিশ অফিসারদের একটা তালিকা বানায়। তারপর একে একে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, যেমন তারা খুনের সময় কোথায় ছিল, তারা লিকে চেনে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা জানতে পেরে পুলিশ চিফ ডংহুনকে অফিসে ডাকে আর বলে সবাই জানি মুখ বন্ধ রাখে। মিডিয়া জানি এই খবরটা জানতে না পারে, কারণ মিডিয়া যদি জানতে পারে পুলিশ নিজেরাই নিজেদেরকে সন্দেহ করছে, তাহলে বিষয়টা নিয়ে বড় ঝামেলা হয়ে যাবে। তারপর সে ওই স্টেটমেন্টটা পূরণ করে দেয় যেটা হান তাকে দিয়েছিল। গভীর রাত। ইনা তখন ওই অদ্ভুত পাজেলের ছবি আঁকছিল আর বোঝার চেষ্টা করছে পাজেলটা তাকে কি বলতে চাইছে। অন্যদিকে মিডিয়া এই খুনের খবরটা জানতে পারে আর তারা এটাকে মশলা মাখিয়ে পাবলিশ করে দেয়। খবরে আরও বলা হয় এই খুনের পিছনে বড় বড় পুলিশ অফিসারদের হাত রয়েছে, যা দেখে পুলিশ চিফ ক্ষেপে যায়। তাই সে হানদের টিমের সাথে দেখা করে আর তাদের সাথে খুব বাজে ব্যবহার করে এবং তাদেরকে এই কেসটা 1 সপ্তাহের মধ্যে সলভ করতে বলে, তা না হলে চাকরি থাকবে না। এর কিছুক্ষণ পরে ওই বারের ওয়েটার হানকে কল করে আর বলে, আমি একটা নাম খুঁজে পেয়েছি। সে একটা হুইস্কির অর্ডার করেছিল। হান নামটা শুনে অবাক হয়, কারণ নামটা ছিল অফিসার ইয়ং এর নাম। হান সাথে সাথে অফিসার ইয়ং এর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে আর তার সাথে আলাদাভাবে কথা বলে। হান লির ছবি দেখায়। ইয়াং বলে, খুনের আগে আমি তার সাথে দেখা করেছিলাম। হান জানতে চায়, তুমি কেন লির সাথে দেখা করেছ? হুইস্কি পান করতে আর 2-1টা সিগারেট টানতে। কেন এটা অপরাধ? আমি জানতে পেরেছি লি বার থেকে বের হওয়ার পর তুমি তাকে ফলো করেছ। না, আমি তাকে ফলো করিনি। হান আবারও তাদের মধ্যে কি সম্পর্ক আছে এটা জানতে চায়, কিন্তু ইয়াং কোনো উত্তর দেয় না। যা দেখে হান বলে, ঠিক আছে, আমি সব কিছু খুঁজে বের করব। তারপর ইয়াং চলে যায়। দেন আমরা ইনাকে দেখতে পাই। তখন সে ওই পাজেলটা গভীরভাবে দেখছিল। পাজেল থেকে ইনা এটা বুঝতে পেরেছে পাজেলে আঁকা ওই মেয়েটি লি ছিল। তারপর ইনা কল্পনা করতে থাকে কিলার কিভাবে লিকে খুন করেছে। মূলত কিলার পিছন থেকে ভিকটিমের গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়, তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিলার খালি হাতে থাকলে দড়িতে টান লেগে কিলারের হাত কেটে যেত, তাই কিলার হাতে গ্লোভস পড়েছে, যার জন্য গাড়িতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এরপর কিলার গাড়ি থেকে বের হয়ে পালিয়ে গিয়েছে। তারপর নিয়ে তার চাচা আর লির সমস্ত তথ্য একটা বোর্ডে লিখে কোনো কুলু খুঁজে বের করার চেষ্টা করে,
কিন্তু ইনা কোনো ক্লু খুঁজে পায় না। দুইটা খুনের মধ্যে একটা বিষয় কমন, সেটা হচ্ছে ওই অদ্ভুত পাজেলের টুকরা। বাড়িতে এসে দেখে কাজের মহিলা এখনো যায়নি, সে ঘুমিয়ে পড়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে ইনা তাকে এখানে থাকতে বলে, কিন্তু সে বাড়িতে চলে যায়। ইনা এবার একা হয়ে পড়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চলে গিয়েছে। পরিবেশটা ঠিক 10 বছর আগের সেই রাতের মতো, যেই রাতে তার চাচাকে খুন করা হয়েছে। ইনার তখন কিছু একটা মনে পড়ে। চাচার খুন হওয়ার পর সে আয়নায় কিলারের প্রতিচ্ছবি দেখেছিল। কিলার যেহেতু ইনার পিছনে ছিল, তাই সে ভয়ে পাথর হয়ে গিয়েছে। এর জন্যই সে কোনো চিৎকার করতে পারেনি বা কোনো নড়াচড়া করতে পারেনি। এটা বুঝতে পেরে কিলার সেখান থেকে পালিয়ে যায়। লাইট জ্বলে উঠলে দৃশ্য বর্তমানে চলে আসে, আর ইনাকে দেখিয়ে দ্বিতীয় এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো এই এপিসোডে আমরা প্রকৃত কিলারের কেবল প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। হতে পারে সামনের এপিসোডে তার দেখা পাবো। সে কে, কেন সে এই খুনগুলো করছে, কী রহস্য লুকিয়ে আছে ওই অদ্ভুত পাজেলের পিছনে। সামনেই হয়তো এগুলোর উত্তর মিলতে পারে।